হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে অনেক ভয় আছো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার এই শেষ মুহূর্তে যে রিভিশন দেওয়া উচিত, কোন কোন টপিকগুলো স্কিপ করা উচিত এবং কোন কোন টপিকগুলো পড়লে তোমার 100% কমন পাবা সেই বিষয়টা তোমরা বুঝতে পারতেছো না। তো তোমাদের কথা চিন্তা করে আমরা বিগত 3-4 বছরের ডেটা অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে তোমার 100/100% কমন পাওয়া সম্ভব সেই টপিকগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বুঝতেই পারতেছো এই ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র 13টা টপিক নিয়ে আলোচনা করব, যে 13টা টপিক তুমি যদি ডিপ নলেজ রাখতে পারো, তুমি যদি ডিপ নলেজ আনতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিব যে তোমার পরীক্ষার মধ্যে একটা সিকিউ মিস যাবে না, তো দেখো, প্রথম যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2 তে তোমার যে ইম্পর্টেন্ট টপিকগুলো হলো দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ, নির্বাক ধ্রুবক এবং কোয়ান্টাম সংখ্যা। এখন এই টপিকগুলো তো জানলা, এখন এই টপিকগুলো কিভাবে পড়বা। তোমার প্রথম কাজ হলো দ্রাব্যতা। তুমি যখন দ্রাব্যতা জানছো, দ্রাব্যতার ভিতরে ঢুকে প্রথম কাজ হলো বইটা সলভ করা। বইয়ে দেখবা দ্রাব্যতা রিলেটেড 4টা থেকে 5টা টাইপ দেওয়া আছে, যে টাইপগুলো তোমার পরীক্ষায় আসার মতো, তুমি ফার্স্ট 4 থেকে 5টা ম্যাথ সলভ করবে। দ্রাব্যতা শেষ, দ্রাব্যতার সংজ্ঞা মুখস্থ করবা, দ্রাব্যতা 4 থেকে 5টা টাইপ পড়বা, শেষ, দ্রাব্যতা তোমার কভার। তো এটা করতে তোমার সর্বোচ্চ হলে 20 মিনিট সময় লাগবে। এরপর যাও আয়ন শনাক্তকরণে বেশ কয়েকটা রিঅ্যাকশন দেওয়া আছে। কপার আয়ন শনাক্তকরণ, ফেরাস আয়ন শনাক্তকরণ, অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, জিঙ্ক আয়ন শনাক্তকরণ, সোডিয়াম আয়ন শনাক্তকরণ। এই যে কোনটা কিভাবে শনাক্ত করে, কোনটার কি ধরনের পদক্ষেপ পড়বে, এই বিষয়গুলো জানতে হবে এবং কোনটাতে কি দিলে কোন আয়ন আমার বের হয়ে আসবে, কোনটা আয়ন আমার কিভাবে পাওয়া যায়, এই বিষয়গুলো জানবা। পরীক্ষণ, সিদ্ধান্ত এবং বিক্রিয়া, এই 3টা জিনিস জানবা। এরপর হৃদবাক ধ্রুবক অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেনের জন্য হৃদবাক ধ্রুবক থেকে মাস্ট বি কোশ্চেন হবে। হৃদবাক ধ্রুবক থেকে তোমার কি কি টাইপের প্যাটার্ন কোশ্চেন দিতে পারে। তোমার হৃদবাক ধ্রুবকে আমরা জানি ল্যামডা এর মান বের করা যায়। এখন ল্যামডা এর মান দিয়ে আসলে কি কি করা পসিবল? ল্যামডা এর মান দিয়ে বের করা পসিবল একটা আয়নের শক্তি, একটা আয়নের কি ধরনের বর্ণালী দিতে পারে সেটা বের করতে পারা যায়। ল্যামডা দিয়ে বুঝতে পারবো এটা যে আমার কোন অঞ্চলের মধ্যে আছে, সেটা আমি বুঝতে পারবো এটা কি আইআর রশ্মি নাকি দৃশ্যমান আলোক রশ্মি, দৃশ্যমান হলে কোন কালারের। এই যে কালার চার্ট চলে আসলে, কালার চার্টটা মুখস্থ করবা। বেনিয়ে আসহ কলা 400 থেকে 700 রেঞ্জের মধ্যে যে হয়, কোনটাতে আসলে বেগুনি পাবা, কোনটাতে নীল পাবা, কোনটাতে কমলা পাবা, কোনটাতে হলুদ পাবা, এই জিনিসগুলো মুখস্থ করে নিবা। এইগুলা আসে পরীক্ষার মধ্যে। এবং কোয়ান্টাম সংখ্যা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে কি কি ইনক্লুডেড আছে জানো? এই পয়েন্টের মধ্যে হুন্ডের নীতি ইনক্লুডেড আছে, প্লাস পৌলির বর্জন নীতি ইনক্লুডেড আছে। কোয়ান্টাম সংখ্যা থেকে কিভাবে পৌলির বর্জন নীতির সম্পর্ক আছে এটা কি তুমি জানো? আমি বলি যে এই সম্পর্কটা হলো যে কোয়ান্টাম সংখ্যা থেকে পৌলির বর্জন নীতি। তোমার পৌলির বর্জন নীতি কি বলে যে একটা পরমাণুর 2টা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হইতে পারে না। তো তোমার কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করা যায় সেটাই যদি না জানো, কিভাবে এন এল এস এম বের করা যায় সেটা যদি না জানো, তো তোমাকে যদি একটা কোশ্চেনে বলে উপরের মৌলের 19তম ইলেকট্রন এবং 20তম ইলেকট্রন কি পৌলির বর্জন নীতি মেনে চলে কিনা ব্যাখ্যা করো, তুমি তো ব্যাখ্যা করতে পারবা না যদি কোয়ান্টাম সংখ্যা বের করা না জানো। তো কোয়ান্টাম সংখ্যার যে বক্স আছে সেই বক্সটা ভালো মতো বের করা শিখে নিবা। প্লাস কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যেটা বললাম মুন্ডের নীতি এবং পৌলির বর্জন নীতি, এই দুটো জিনিস ভালোভাবে জানবা। এরপর আসি আমাদের চ্যাপ্টার 3 তে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো শঙ্করায়ন থেকে মাস্ট বি তোমার সিকিউ আসবেই, একবারে লিখে রাখো, একটা সিকিউ তো মাস্ট বি দিবে। শঙ্করায়ন উইথ এক্সেপশন করতে হবে, যে এক্সেপশন গুলো আছে H2O, NH3, H2H, PCl5, এই যৌগগুলো যে আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড, পানি, এই যৌগগুলো আছে, এগুলো যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় এই জিনিসগুলো জানবা। প্লাস যেগুলো বইয়ের মধ্যে যতগুলো শঙ্করায়ন আছে সবগুলাই জানে রাখবো, সবগুলো। এরপর ফাজানের নীতিতে আসি। ফাজানের নীতি অনেক একটা ইম্পর্টেন্ট টপিক। ফাজানের নীতি দিয়ে আমরা অনেক কিছু বের করতে পারি। একটা যৌগ কি সমযোজী, একটা যৌগ কি আয়নিক, একটা যৌগ আয়নিক হলে সেটার বৈশিষ্ট্য কি হতে পারে। ধরো তোমাকে 2টা যৌগ দিল, যৌগ দিয়ে বললো এদের মধ্যে ধর্ম আলোচনা করে, সেই ধর্মটাও ফাজানের নীতি দিয়ে আলোচনা করা সম্ভব। কিভাবে সম্ভব? ধরো একটা যৌগ তোমার ফাজানের নীতি অনুসারে এটা সমযোজী বেশি, আর একটা হইলো আয়নিক বেশি। তো সমযোজী যৌগগুলোর এক ধরনের স্পেশাল বৈশিষ্ট্য আছে, আয়নিক যৌগগুলোর স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি।
সমযোজী যৌগ তোমার হচ্ছে সমযোজী যৌগে কি ধরনের পোলার বন্ড দেখা যাবে না, এটা অপোলার যৌগে দ্রবীভূত হয়, আয়নিক যৌগ পোলার যৌগে দ্রবীভূত হয়। এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো তুমি ফাজানের নীতি থেকেই বের করতে পারো। তো ফাজানের নীতি একটা পাওয়ারফুল নীতি, এই নীতি থেকে তুমি সবকিছু করতে পারো, এক্সট্রাক্ট করতে পারো। এরপর আসি পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মে তোমার কি কি পড়তে হবে, সব তো পারা পসিবল না তাই না। কি কি পড়তে হবে, আয়ন বলতে কি বুঝাইতেছি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তো একটা জিনিস জানে রাখো, একটা জিনিস ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাকে বলি, আর সমানুপাতিক 1/i, আর সমানুপাতিক 1/i। এই আর দ্বারা কি বুঝাইতেছি জানো, আর দ্বারা বুঝাইতেছি একটা পরমাণুর ব্যাসার্ধ, একটা পরমাণুর ব্যাসার্ধ। ধরো একটা পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে যত ডান থেকে বামে গেলে কি হয়, পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে। ডান থেকে বামে পরমাণুর ব্যাসার্ধ কমলে আমি বলতেছি আয়ত হচ্ছে বিপরীত, তার মানে ডান থেকে বামে যত যাবা একটা পরমাণুর আয়নিক শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। উপর থেকে নিচে একটা পরমাণু, উপর থেকে নিচে পরমাণুগুলোর কি বাড়ে, দৈর্ঘ্য বাড়ে, ব্যাসার্ধ বাড়ে। ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এই যে জিনিসটা, এই সংক্ষেপ জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমার পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না। এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমটা কিভাবে চেঞ্জ হইতেছে এই জিনিসগুলো জানবা। এরপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের গুরুত্বপূর্ণতা কি, হাইড্রোজেন বন্ধন কিভাবে ফর্মেশন হয় এই জিনিসগুলো জানবা। প্লাস H2O কেন তরল অবস্থায় পাওয়া যায়, H2S কেন গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় স্বাভাবিক রুম টেম্পারেচারে, এই জিনিসটা অনেক বেশিবার আসছে কোশ্চেন, এই জিনিসটা দেখে রাখবা। এরপর আসি চ্যাপ্টার 4 এ। চ্যাপ্টার 4 এ তোমার কোন কোন ইম্পর্টেন্ট টপিক, লা সাতেলিয়া, কেপিকেসি, বাফার দ্রবণ, হেসের সূত্র, হেসিরো ক্ষারের তাপের ক্ষমতা, এই জিনিসগুলো কেপিকেসি সব বই থেকে দেখে নিবা। এগুলো সব প্রথম কাজ হলো তোমার এই টপিকগুলো আগে বই থেকে পড়া, বই থেকে পড়ার পর আস্তে করে মেডিজিটা খুলবা, মেডিজি যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলাই পড়ে নিবা। তোমার কাজ হলো এই টপিকগুলো ধরে ধরে রিভিশন করা, আগে এই মাস্ট বি এই টপিকগুলো তোমাকে রিভিশন করতেই হবে। এই টপিকে যদি একটা টপিকও মিস যায় তোমার কিন্তু একটা সিকিউ মিস যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আগে এই টপিকগুলো সুন্দর মতো বইগুলো রিভিশন দিবা, তারপর মেডিজি সলভ করবা, দেখবা এই টপিকগুলোর বাইরে কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। তো আগে টপিকটা জানবা, তারপর ওইখান থেকে কি ধরনের কোশ্চেন হইতে পারে এবং কিভাবে অ্যান্সার লেখা সম্ভব সেই অ্যান্সারগুলোর জন্য তুমি মেডিজি মূলত সলভ করবা। এই ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমার কোন কোন টপিকগুলো সমস্যা আছে। আমরা চেষ্টা করবো সেই টপিকগুলোতে তোমার একটা করে ক্লাস দেওয়া। ধরো তোমার যদি এখন লাশা দিলে কোনো সমস্যা থাকে, ধরো তোমার ফাজানের নীতি বুঝতে সমস্যা থাকে, তোমার যদি আয়ন শনাক্তকরণে সমস্যা থাকে, টপিক জানাও ভাই, জানা তো, জানাইতে তো সমস্যা নাই, তুই জানা, আমরা ট্রাই করবো সেই ক্লাসগুলো প্রোভাইড করতে। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।